আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হিস্ট্রি রিপিটস কথাটা খুব প্রচলিত, মানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ ইতিহাস ফিরে আসে। কথাটা মনে পড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজকর্ম দেখে। কোন কাজ বলবো, তবে তার আগে পুরনো ইতিহাসটা আগে বলে নেই। আজ থেকে 25 বছর আগের কথা, 2001 সাল। ভারতের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী, আর বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি জামাত জোট। প্রধানমন্ত্রী বিএনপির বেগম খালেদা জিয়া। ভারতের দীর্ঘদিনের নীতি ছিল বাংলাদেশে শুধু আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখা, কারণ সেটা ছিল টাইম টেস্টেড রিলেশন। কিন্তু বাজপেয়ীজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র এক নতুন জমানার সূচনা করতে চাইলেন। তিনি এক ঐতিহাসিক উক্তি করেছিলেন, উই শুড নট পুট অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ আমাদের সব ডিম একটা ঝুড়িতে রাখা উচিত নয়। মানে কেবলমাত্র আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথেই ভারতের সুসম্পর্ক থাকা বা রাখা দরকার। বাজপেয়ীজিও চেয়েছিলেন দিল্লির সাথে ঢাকার সম্পর্কের বরফ গলাতে। খালেদা জিয়া শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্রজেশ মিশ্রকে বিশেষ দূত হিসেবে ঢাকা পাঠিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, প্রতিবেশী হিসেবে দু দেশের মধ্যে এক নতুন বন্ধুত্বের অধ্যায় শুরু করা। এছাড়া বাজপেয়ীজি নিজে ওই এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রের হাতে দিয়ে তার নিজের হাতে লেখা, বাজপেয়ীজি নিজের হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছিলেন। চিঠিতে খালেদা জিয়াকে অভিনন্দন জানান এবং আশ্বস্ত করেন যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের রায়কে সম্মান করে। কিন্তু সেই বন্ধুত্বের প্রতিদান ভারত কিভাবে পেয়েছিল? তাহলে এবার যাব 2004 সালের 1 এপ্রিল। চট্টগ্রামের CUFL জেটিতে ধরা পড়ল 10 ট্রাক ভর্তি অত্যাধুনিক অস্ত্রের এক বিশাল চালান। তদন্তে বেরিয়ে এলো এক শিউরে ওঠা তথ্য। বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা NSI এবং DGFI এর কর্মকর্তাদের মদতে এই অস্ত্র যাচ্ছিল বা আসছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য। ভারত বুঝতে পারল ব্রজেশ মিশ্র সেই সব ডিম এক ঝুড়িতে না রাখার নীতি কতটা ভুল ছিল। একদিকে ভারত বাড়িয়েছিল বন্ধুত্বের হাত, অন্যদিকে বিএনপি জামাত সরকার ভারতের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছিল। এই 10 ট্রাক অস্ত্র মামলায় ছিল সেই সখ্যতা ভাঙার কফিনে শেষ পেরেক। তারপর মনমোহন সিং এর কংগ্রেস সরকার আসে। তার আমলেও বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা কেউ ভাবেনি। সেই ভাবনাটা ফিরে এলো 24-এ হাসিনা সরকারের পতনের, তাও সঙ্গে সঙ্গে নয়, 1 বছরেরও কিছু পরে। দেশে ফেরার সাহস পাচ্ছিলেন না 17 বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা তারেক জিয়া। ভারতের সঙ্গে তার এবং অন্যান্য বিএনপি নেতৃত্বের বেশ কয়েক দফা গোপন বৈঠকের পর তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরলেন ভারতের ব্যবস্থাপনায়। নির্বাচনে বিপুল জয় পেলেন ভারতের ইঞ্জিনিয়ারিং এ। কথাটা আমার নয়, বলেছেন স্বয়ং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাত নেতৃত্বের আরো অনেকে। একবার নয়, একাধিকবার বলেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এবারও চেয়েছিল সব ডিম এক ঝুড়িতে না রেখে বিএনপির সাথে নতুন করে সম্পর্ক গড়তে, যার জন্য বেগম খালেদা জিয়ার দাফনের সময় সেখানে চলে গিয়েছিলেন স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। তিনি দেখা করেছিলেন তারেক জিয়ার সঙ্গে, তারেকের হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর শোক বার্তা। তারপর যখন ভোট হলো, ভোটে জিতলেন তারেক রহমান, বিএনপি দল বিপুলভাবে, এবং
সেখানে তার যে শপথ গ্রহণের অনুষ্ঠানের আগে তারেক রহমানকে সমস্ত দেশের আগে, সবার আগে তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তারেক জিয়ার তার যে তাজপোশি অনুষ্ঠানে সেখানে গেলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এই যে বিএনপির সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার যাবতীয় চেষ্টা শুরু করে দিলেন নরেন্দ্র মোদী। বিনিময়ে কোনো আর্থিক লাভ বা বাংলাদেশকে শোষণ করার প্ল্যান ছিল না ভারতের। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু এই কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়ে কেবল একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে এক, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। দুই, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয়, এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। এবং তিন, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তি যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই তিন শর্তে সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান কি সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছেন? জামাতকে মন্ত্রিসভা জায়গা দেওয়ার গোপন তোড়জোড় চলছে। কেন সেই তোড়জোড় পরে বলছি। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনূস জমানাচ্ছে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সব কিছুই কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস। এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত, তবে ঘরপোড়া গরুর সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। বাংলাদেশের ডিজিএফআই মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী ফেব্রুয়ারির শেষ দিকে ডিজিএফআই এর প্রধান হন। মার্চের শুরুতে তিনি গোপনে একদম চুপি নয়াদিল্লি এসে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন এবং ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের বৈঠকটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর একটি অতি গোপন বৈঠক। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলেন। তবে এই সফর বা বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরকারি রিড আউট প্রকাশ করা হয়নি। রিড আউট প্রকাশ করেনি বাংলাদেশ সরকারও। বাংলাদেশের মেজর জেনারেলকে বলে দেওয়া হয়েছে এই পুরো খবরটা যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়। কেন ভারত আজ বিএনপি সরকারের উপর চরম রুষ্ট? কেন অজিত ডোভালকে দিল্লির বুকে বাংলাদেশের গোয়েন্দা প্রধানকে ডেকে চরম হুঁশিয়ারি দিতে হলো? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনে সেই গোপন রাজনীতির সব ব্যবচ্ছেদ করব। রাজনীতির ময়দানে কোনো কিছুই এমনি হয় না। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভোল বদল শুরু হয়েছে।
ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামায়াতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন। বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে আমেরিকা, ইউনূস, জামাত, বিএনপির মিলেমিশে দেশ বিক্রির গোপন অধ্যায়। ইউনূস সরকারের সাবেক এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি আমেরিকার সঙ্গে গোপন চুক্তি নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন। এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি। বলেছেন, আমেরিকার কাছে ডক্টর ইউনূসের দেশ বিক্রির চুক্তির কথা অজানা ছিল না তারেক রহমানের। আর দেখুন, একথা জানতেন জামায়াতের আমিরও। সবাই মিলে সেই চুক্তি মেনে নিয়েছে। আর খলিলুর রহমান এত বড় কথা ফাঁস করে দেওয়ার পর সবাই চুপ হয়ে গেছে। খলিলুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহসী কারণ নেই। এবার বুঝতে পারছেন কেন রাজত্ব চলে যাওয়ার পরও ঢাকায় থাকার সাহস পান ডক্টর ইউনূস। কেন সাহসটা পান? কারণ তিনি জানেন যত অন্যায় করে থাকুন তিনি, তার গায়ে হাত দেওয়ার সাহস বর্তমান সরকারের নেই। কারণ সবাই মিলে একসঙ্গে এই দেশ বিক্রির পাপের ভাগীদার। শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তার প্রধানমন্ত্রী চলে যাওয়ার ভয় ছিল না। তিনি তা চাননি। আর এখন ইউনূস, জামাত, বিএনপি মিলে শুধু সেন্ট মার্টিন নয়, আরো অনেক কিছু তুলে দিয়েছে আমেরিকার হাতে। এখন আমেরিকা চাইছে এক পথের পথিক হয়ে কেন জামাত থাকবে সরকারের বাইরে। ভোটের আগে আপনাদের মনে আছে ওয়াশিংটন পোস্টে বড় করে বেরিয়েছিল আমেরিকা এবং পশ্চিমা শক্তি চাইছে জামাত বাংলাদেশের ক্ষমতায় আসুক। কেন এটা ভেবেছিল মনে আছে? তা আমেরিকা এখন চাইছে জামাত কেন থাকবে সরকারের বাইরে, কারণ তারাও তো এই একসাথেই কাজ করেছে, তারাও আসুক সরকারে। তারেকের মেনে নেওয়া ছাড়া বোধহয় অন্য পথ নেই। এর সঙ্গে আমেরিকার আরো এক নির্দেশ, ভবিষ্যতের পথ নিষ্কণ্টক রাখতে শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করো, মৃত্যুদণ্ড বহাল রাখো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দাও, রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করবার জন্য বাংলাদেশ অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে ডোভাল সাহেব কোনো কূটনৈতিক মারপ্যাঁচ নয়, বরং সরাসরি টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই কে সামনে বসিয়ে। কি ছিল সেই হুঁশিয়ারিতে? আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2, আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত তার নিজের স্বার্থ, তার জাতীয় স্বার্থ রক্ষায় যে ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান ঘেঁষা কোনো মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে সহ্য করবে না। ভারত স্পষ্ট বলেছে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামায়াতকে মন্ত্রী করার কথা উঠছে কেন? পুরনো ভালোবাসার টান, আমেরিকার চাপ? বাংলাদেশ যেন মনে রাখে
আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে ৭১-এ ভারতের ফৌজ স্বাধীন করেছিল বাংলাদেশকে। আজ দরকার হলে ভারতের ফৌজ উপযুক্ত ব্যবস্থা নিতে এবারও পিছিয়ে আসবে না। সুতরাং সাবধান। তারেক রহমানের উপর একদিকে আমেরিকার প্রেসার, অন্যদিকে দিল্লির আলটিমেটাম। এই দুইয়ের চাপে পিষ্ট হচ্ছেন তিনি। যদি তিনি দিল্লির কথা শোনেন তবে আমেরিকার আশীর্বাদ হারাবেন, আর যদি না শোনেন তবে ভারত যে উপযুক্ত ব্যবস্থার কথা বলেছে তার পরিণতি কি হতে পারে ইতিহাস তার সাক্ষী। বন্ধুরা, আগামী ১ মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান কি দেশে ফেরার আগে ভারতকে দেয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, নাকি দিল্লির হুঁশিয়ারি অগ্রাহ্য করে চরম সংঘাতের দিকে দেশকে ঠেলে দেবেন? শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ওপর জারি মৃত্যুদণ্ড কি বাতিল হবে? আওয়ামী লীগের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠবে? আপনাদের কি মনে হয়, ভারতের এই কঠোর অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কোনো স্থিতিশীলতা নিয়ে আসবে, নাকি নতুন কোনো সংকটের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় এমনকি স্থানীয় সরকার চলছে একান্ত অনুগত দলীয় লোকদের নিয়োগ। ১ মাসের মাথায় তারেক রহমান ভুলে গেছেন তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা মেরিটোক্রেসি বাংলাদেশের কথা। জনপ্রশাসনে চলছে দেদারসে চুক্তি ভিত্তিক নিয়োগ। এমন নিয়োগে হার মানছে ইউনূসের অন্তর্বর্তী সরকারও। দক্ষতা না থাকা সত্ত্বেও বয়স্ক সাবেক আমলাদের ফিরিয়ে আনা হচ্ছে প্রশাসনে। বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে দলীয় শিক্ষকদের নিয়োগ। দেশের সবকটি সিটি কর্পোরেশনে বসানো হয়েছে রাজনৈতিক বা দলীয় প্রশাসক। সিটি কর্পোরেশনের পর ৪২টি জেলা পরিষদও দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সব মিলে প্রশাসনের সব স্তর যেন হয়ে উঠেছে বিএনপি নেতা কিংবা দলটির অনুগতদের পুনর্বাসন কেন্দ্রে, যাকে বলা যেতে পারে জাতীয়তাবাদী পুনর্বাসন কেন্দ্র। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। বাংলাদেশে ২০২৪ অগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করেছিল অন্তর্বর্তী সরকার। তখন এইসব প্রতিষ্ঠানের শীর্ষ পদে অধিকাংশই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকার পতনের পর তাদের বেশিরভাগই আত্মগোপনে যান এবং অনেকে আটক হন। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তাদের পছন্দসই লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল, যাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। বিএনপি সরকার গঠন করার ১ সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনের সরকারি কর্মকর্তাদের সরিয়ে দলীয় নেতাদের নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ দ্বিতীয় দফায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও এই সংক্রান্ত দুটি আইনে বলা হয়েছে, একজন প্রশাসক কোনোভাবেই ১৮০ দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। সিটি কর্পোরেশনগুলোতে যারা প্রশাসক হয়েছেন তাদের মধ্যে কেউ সংসদ নির্বাচনে পরাজিত, অনেকে আবার দলীয় মনোনয়ন বঞ্চিত। সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ই মার্চ সরকার এক প্রজ্ঞাপনে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজ নিজ জেলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ দুই ক্ষেত্রেই যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই বিএনপি নেতা। তাদের কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন, কেউ কেউ নির্বাচনের দলীয় মনোনয়ন পাননি। নিয়োগ পাওয়া এই প্রশাসকদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের প্রার্থী হয়ে পরাজিত হওয়া অন্তত ১০ জন রয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, প্রশাসক নিয়োগের মাধ্যমে কাউকে সান্ত্বনা আবার কাউকে পুরস্কার দেওয়া হয়েছে, এমন আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। দৈনিক প্রথম আলো এবং বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, মূলত এর মাধ্যমে এক ধরনের পুনর্বাসন করা হচ্ছে। যদিও বিএনপি নির্বাচনী ইশতেহারে উল্লেখ আছে, স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা হবে।
কিন্তু বিএনপি সরকার গঠনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনের দিকে না গিয়ে প্রশাসক নিয়োগ শুরু করায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের দিক থেকে অবশ্য বলা হয়েছে, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে। একই সাথে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনে ভালো কাজ করতে পারবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দলীয় নেতাদের প্রশাসক করার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত হবার এবং এসব প্রতিষ্ঠানে দলীয় কর্তৃত্ব স্থাপনের একটি চেষ্টার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আশঙ্কা তাদের। স্থানীয় সরকার থেকে জনপ্রশাসন, যেটাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড, সেখানে নজর দেওয়া যাক। মুন্সি আলাউদ্দিন আল আজাদ ৬৯ বছর বয়স, যিনি ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত প্রশাসনের অংশ ছিলেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হওয়ার পর তিনি আর কোনো নিয়মিত প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেনি। এখন যে বয়সে নাতি নাতনিদের সাথে তার সময় কাটানোর কথা, সে বয়সে তাকে ১ বছরের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এমন নয় যে তিনি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কে খুব অভিজ্ঞ কেউ। বাস্তবতা হলো, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া কর্মকর্তাদের সরিয়ে নতুন করে যাদের স্থলাভিষিক্ত করা হচ্ছে, তাদের প্রায় সবাই চুক্তি ভিত্তিক নিয়োগ পাচ্ছেন। দর্শক, বর্তমানে ২৬টি সার্ভিস ক্যাডার রয়েছে, যার মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত। সরকারি কর্মচারী বাতানের তথ্য মতে প্রশাসনের ৬,৫৪১ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে ৬৮ জন কর্মরত সচিব ও সিনিয়র সচিব পদে। অবসরে যাওয়া কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে বসানোর প্রবণতাকে রীতিমতো একটা ট্রেন্ডে পরিণত করেছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর আগের সরকার ১৮টি মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে অনেকেই চুক্তিভিত্তিক ছিলেন। অন্তর্বর্তী সরকার সময় এই সংখ্যা ছিল ৭৯। অন্তর্বর্তী সরকার গত ১৪ মাসে অন্তত ১২ জন সচিব ও সিনিয়র সচিবকে প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একসঙ্গে এত চুক্তিভিত্তিক নিয়োগ এর আগে কোনো সরকার দেয়নি। যদিও ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ২০২৪ সালের ১২ আগস্ট বলা হয়েছিল, আওয়ামী লীগ আমলে দেওয়া সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করবে এবং তারা কোনো চুক্তিভিত্তিক নিয়োগ দিবে না। অন্তর্বর্তী সরকারের সময় ১৮ মাসের বেশি সময় ধরে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা থাকায় পদোন্নতির স্বাভাবিক চক্র ভেঙে পড়েছিল। এতে কেবল একটি নয়, পরপর কয়েকটি ব্যাচ ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছিল বিএনপি ক্ষমতায় এসে এমন অযৌক্তিক প্রবণতা থেকে বেরিয়ে আসবে। কিন্তু দেখা যাচ্ছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ইউনূসীয় ধারায় চলছে। এরই মধ্যে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ জন সচিবকে দায়িত্ব থেকে অপসারণের পাশাপাশি বেশ কয়েকজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এমনকি একদিনে ৯ সচিবের চুক্তি বাতিল করা হয়। জনপ্রশাসন কর্মকর্তাদের প্রত্যাশা ছিল সচিবের এই শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অন্যদেরও পর্যায়ক্রমে সরিয়ে দেওয়া হবে। কিন্তু তা না করে চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তারা মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বিএনপি সরকার এখনো সচিব পর্যায়ে কোনো নিয়মিত কর্মকর্তাকে পদোন্নতি দেয়নি। বিএনপি নির্বাচনী ইশতেহারে মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটিও নিষিদ্ধ করা হবে। তবে প্রশাসনের বড় পদে আবারও চুক্তিভিত্তিক কর্মকর্তাদের প্রাধান্য আসায় একে ইশতেহারের পরিপন্থী বলে মনে করছেন অনেকেই। তারা বলছেন, সবার আশা থাকে প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব হওয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হবে এমনটা আশাও করেছিলেন তারা। কিন্তু সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়তে থাকায় অনেকেরই সচিব পদে পদোন্নতি কেবল স্বপ্নই থেকে গেছে। বিএনপি সরকার গঠন করার পরও সেই ধারা অব্যাহত রয়েছে। কর্মকর্তাদের অনেকে বলছেন, যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তারা মূলধারার জনপ্রশাসন থেকে দীর্ঘ ১০ থেকে ২০ বছর বিচ্ছিন্ন ছিলেন, ফলে তারা প্রশাসনের বর্তমান গতিশীলতার সঙ্গে অপরিচিত। চুক্তিভিত্তিক নিয়োগের এমন প্রসারের কারণে প্রশাসনের নিয়মিত কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ, হতাশা তৈরি হয়েছে।
কর্মকর্তাদের মতে চুক্তিভিত্তিক সচিব নিয়োগের কারণে কয়েকটি সমস্যা তৈরি হয়। প্রথমত, চুক্তিভিত্তিক নিয়োগের কারণে সচিব পদগুলো দীর্ঘ সময়ের জন্য ব্লক হয়ে যাচ্ছে। এতে পদোন্নতির স্বাভাবিক ধারা বাধাগ্রস্ত হয়, ফলে যোগ্য অনেক কর্মকর্তার পদোন্নতির সুযোগ কমে আসছে। দ্বিতীয়ত, এতে প্রশাসনের নিয়মিত কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি হয়। দীর্ঘদিন চাকরি করেও শীর্ষ পদে ওঠার সুযোগ অনিশ্চিত হয়ে পড়ে। বিশেষ করে প্রশাসনে আগামী 1 বা 2 বছরের মধ্যে যারা সচিব ও অতিরিক্ত সচিব পদোন্নতি পেতে চান, নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগে ওইসব ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এটি সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ হলে নিচের দিকে 3 থেকে 4 জন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হন। এতে প্রশাসনে হতাশার সৃষ্টি হয়ে কাজে স্থবিরতা নেমে আসে। তৃতীয়ত, প্রশাসনের পেশাদার কাঠামো দুর্বল হওয়ার আশঙ্কা থাকে, কারণ অনেক সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভিজ্ঞতা ছাড়াই কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী সরকার প্রয়োজনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিতে পুনরায় নিয়োগ দিতে পারে। তবে বিশ্লেষকদের মতে প্রশাসনিক অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক আস্থার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। জনপ্রশাসন বিশ্লেষকদের মতে সরকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাই এমন কর্মকর্তাদের দায়িত্বে বসাতে চায় যাদের উপর তারা আস্থা রাখতে পারে। এই কারণে অনেক সময় অবসরপ্রাপ্ত বা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ কর্মকর্তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়, যেটি এক ধরনের পুনর্বাসন ছাড়া আর কিছু নয়। পুলিশ প্রশাসনেও দলীয় পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় বিভিন্ন ঘটনায় ব্যাপক আলোচিত হওয়াও পরে আওয়ামী লীগ সরকারের সময় বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার দীর্ঘ 15 বছর পর আবার পুলিশের চাকরিতে ফেরত পাওয়ার খবর সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও পুরনো ধারায় চলছে দলীয় অনুগত শিক্ষকদের ভিসি হিসেবে নিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের 7টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া উচ্চশিক্ষা তদারকির দায়িত্বে থাকা সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা